চট্টগ্রামের চকবাজারে নালায় পড়ে নিখোঁজ 6 মাসের শিশু চেহরিসকে উদ্ধারে চলছে অভিযান। এতে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সঙ্গে যোগ দিয়েছেন নৌবাহিনীর সদস্যরা। গতরাতে রিকশা উল্টে মা ও দাদি সহ নবাব হোটেলের পাশের নালায় পড়ে যায় শিশুটি। মা দাদি অক্ষত থাকলেও স্রোতে ভেসে যায় শিশুটি। এর পরপরই উদ্ধার অভিযানে নামে ডুবুরি দল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের পরের অংশে। স্বাগত সকাল 9টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রধান শিরোনাম। নিষিদ্ধের 6 মাস পরেও বাজার সয়লাভ পলিথিনে, বিকল্পে খরচ বেশি, বাড়ছে না আগ্রহ। নাহিদের নেতৃত্বে ঐকমত্য কমিশনে যাচ্ছে এনসিপি। 166 সংস্কার প্রস্তাবে দ্বিমত 22টিতে। 6 দফা দাবিতে অনড় অবস্থানে পলিটেকনিকের শিক্ষার্থীরা, আরও কঠোর কর্মসূচির হুমকি। শুনছিলেন প্রধান শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে রবার্ট এফ কেনেডি হত্যার 10,000 গোপন নথি প্রকাশ, উত্তরের চেয়ে প্রশ্ন উঠেছে বেশি। বিশ্বকাপ বাছাইয়ে আজ পাকিস্তানের চ্যালেঞ্জ নিচ্ছে জ্যোতিরা, মূল পর্ব নিশ্চিতে চোখ জয়ে। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চট্টগ্রামের চকবাজারে রিকশা উল্টে নালায় পড়ে 6 মাসের এক শিশু নিখোঁজ হয়েছে। তবে শিশুটির মা ও দাদি অক্ষত রয়েছেন। শুক্রবার রাতে কাপাসকোলা নবাব হোটেলের পাশের হিজরা খালের নালায় এই দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র শাহাদাত হোসেন জানান, শিশু চেহরিসকে নিয়ে তার মা ও দাদি নগরীর আসাদগঞ্জ থেকে আত্মীয়ের বাসা থেকে বাড়িতে ফিরছিলেন। রাস্তায় পানি থাকায় রিকশা নেন তারা। এ সময় খালের পাশে থাকা বাঁশের বেষ্টনী খুলে ফেলায় রিকশাসহ তারা ড্রেনে পড়ে যান। পরে স্থানীয়রা মা সালমা ও দাদি আয়েশাকে উদ্ধার করতে পারলেও পানির স্রোতে ট্রেনে ভেসে যায় শিশু চেহরিস। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দল শিশুটিকে উদ্ধারের চেষ্টা করছে। নিখোঁজ শিশুর উদ্ধার অভিযান নিয়ে চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সহকর্মী আবদুল্লাহ রাকিব। রাকিব, উদ্ধার অভিযানের সর্বশেষ এখনকার পরিস্থিতি জানাবেন। কতজন ফায়ার সার্ভিস এবং নৌবাহিনীর ডুবুরি দল অংশ নিচ্ছেন? জি, নিখোঁজের প্রায় 13 ঘন্টা শেষ হতে চললো, কিন্তু এখনও সেই সেহরির শিশু 6 মাসের শিশুটির এখনও খোঁজ মিলেনি। নৌবাহিনীর বিশেষ ডুবুরি দলের সদস্যরা সকাল থেকেই, অর্থাৎ প্রায় 10 জনের একটি টিম, তারা কাজ করছেন। খালের একেবারে শুরুর পয়েন্ট থেকে শুরু করে পুরো খাল জুড়ে তারা এই তল্লাশি অভিযান চলমান রেখেছেন। তবে এখন পর্যন্ত কোনো ধরনের আমরা সুসংবাদ দিতে পারিনি, অর্থাৎ শিশুটিকে খোঁজ পাওয়া, এখনও তারা খোঁজ পাননি। তারা পুরো খালের খুঁজে দেখছেন কোথাও আটকে আছে কিনা শিশুটি, সেটি দেখার চেষ্টা করছেন। গতকাল মূলত এই খালের পাশেই যে নালাটি রয়েছে মূল সড়কের পাশে, সেখানেই শিশুটি তার মা এবং দাদি সহ ফুফুর বাড়ি থেকে আসলে বেড়াতে আসছিলেন এবং সেখান থেকে বাড়ি ফিরছিলেন। সে বাড়ি ফেরার পথে সড়কে বৃষ্টি ছিল। বৃষ্টি থাকার ফলে আসলে কোনটি নালা, কোনটি খাল কিংবা কোনটি সড়ক সেটি বুঝতে না পেরে রিকশাটি খালে পড়ে যায়। কিন্তু তৎক্ষণাৎ শিশুটির দাদি এবং মা বেঁচে গেল এবং শিশুটি বলা হচ্ছিল তাদের স্বজনরা যে শিশুটি তার মায়ের বুকে ছিল, কিন্তু সেখান থেকে ফসকে গিয়ে পানিতে তলিয়ে যায় এবং পানির স্রোত থাকায় আসলে শিশুটিকে সেখানে তারা আসলে ধরে রাখতে পারেননি। এবং যেহেতু নবজাতক শিশু, ফলে তারা আসলে সেখানে বেঁচে থাকারও কোনো সম্ভাবনা ক্ষীণ একেবারেই বলছেন এখানকার যারা উদ্ধারকারী দলের সদস্য রয়েছেন, বিশেষ করে নৌবাহিনীর একটি দল রয়েছেন। আমরা সকাল থেকে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের সদস্যদেরকে দেখিনি, তবে তারা রাতভর কাজ করেছেন। আমরা দেখতে পাচ্ছি নৌবাহিনীর ডুবুরি দলের সদস্যরা কয়েকটি টিমে ভাগ হয়ে তারা এই তল্লাশি অভিযান করছেন। তারা বলছেন যেটিকে নাম দিয়েছেন তারা চিরুনি অভিযান। খালের প্রতিটি কোনায়, প্রতিটি ইঞ্চিতে তারা আসলে খুঁজে দেখছেন কোথাও আটকে আছে কিনা। যেহেতু এটি খাল হলো, এখানে আসলে নালা
আবর্জনা, বিশেষ করে পলিথিন সহ নানা ধরনের আবর্জনা আসলে এটি নানা গতিপথ আটকে থাকে। ফলে তারা ধারণা করতে পারছেন যে হয়তোবা কোথাও আটকে গিয়ে থাকতে পারে শিশুটি, যেহেতু নবজাতক শিশু, সেই জন্যই তারা আসলে খালের পুরো যেখানে আসলে শেষ হয়েছে খালটি সেই পর্যন্ত তারা এই তল্লাশি অভিযান চলমান রাখবেন। আর এই ধরনের ঘটনা আসলে নগর জুড়ে এখানকার যারা স্থানীয়রা আছেন তারাও আসলে স্তম্ভিত, এবং তারা বলছেন, ক্ষোভ জানিয়েছেন যে এই ধরনের ঘটনা এর আগে চট্টগ্রাম নগরীতে একাধিকবার ঘটেছে। শুধুমাত্র নবজাতক বা বয়োবৃদ্ধ নয়, প্রাপ্তবয়স্ক অনেকেই খালে বা নালায় পড়ে এবং সিএনজি থেকে পড়েও এই ধরনের ঘটনার নজির আছে, এবং সেখানেও অনেকজনকে পাওয়া যায়নি শেষমেশ। তবে এই ধরনের ঘটনার পরে সিটি কর্পোরেশন আসলে দায় সারা উত্তর দিত। তারা যে সে সময় যে তৎকালীন প্রশাসন ছিল তারা আসলে কোনো সময় তারা কোনো রকম বাঁশ দিয়ে বা কোনো রকমের বেষ্টনী দিয়ে সেটি আসলে দায় সারতেন, কিন্তু স্থায়ীভাবে যে খাল নালাগুলোর চারপাশে যে ধরনের সুরক্ষা বেষ্টনী থাকার কথা, এবং এখানকার আমরা এই এলাকাতেই দেখছি এখানকার একদম খালের পাশে কোনো ধরনের সুরক্ষা বেষ্টনী নেই, আশেপাশে ঘনবসতি এবং বিশেষ করে শিশুদের চলাচল রয়েছে। ফলে স্থানীয়রাও বলছেন যে এই ধরনের জায়গায় যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, এবং স্থানীয়রা যেটি বারবার বলছেন যে সিটি কর্পোরেশন বা যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের আসলে এই ধরনের ঘটনার পর তারা আসলে তৎপরতা দেখায়, কিন্তু পরবর্তীতে সেটি থমকে যায়। চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতার জন্য 3টি সংস্থা প্রায় 10,000 কোটি টাকা খরচ করছে গত 1 দশক ধরে, কিন্তু কোনো ধরনের উন্নতি, অর্থাৎ খালগুলোর পাশে যে সুরক্ষিত থাকা এবং মানুষজন যে নিরাপদ থাকবে, নিরাপদে চলাচল করবে, সেটি এখন পর্যন্ত সিটি কর্পোরেশন বা সংস্থাগুলো নিশ্চিত করতে পারেনি। ফলে এই ধরনের ঘটনাগুলো বারে বারে আসলে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে এই শহর এখনো কতটা অনিরাপদ, এবং বারে বারে যে দুর্ঘটনাগুলো ঘটছে এবং স্বজনরা যে তাদের প্রিয়জন হারাচ্ছে, সেটি আসলে অনেকটা স্মৃতি হয়ে থাকছে, কিন্তু সিটি কর্পোরেশন সেই বিষয়গুলোতে কোনো ধরনের কর্ণপাত বা অন্যান্য যে সংস্থাগুলো আছে তারা করছে না। এবং এখানে আসলে কারা আসলে দায়বদ্ধ, কারা কি, এবং কোনো ধরনের আইনগত ব্যবস্থা আমরা সেটিও কখনো দেখিনি, কাদের দায় থাকে। বলা হচ্ছে যে এই ধরনের ঘটনাগুলো ঘটে থাকে, কিন্তু পরবর্তীতে আসলে এটার কর্মতৎপরতা, অর্থাৎ এই যে সুরক্ষা বেষ্টনীর কথা বলা হচ্ছে, নালা নর্দমাগুলোতে যে স্ল্যাব দেওয়ার কথা, সেটি কথা বারবার বলা হচ্ছে, কিন্তু সেই ধরনের কথাগুলো বলা হলো আসলে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এখন পর্যন্ত যে উদ্ধার অভিযান শিশুটিকে উদ্ধারে সেটি অব্যাহত রয়েছে, এবং নৌবাহিনীর সদস্যরা সেটি চলমান রেখেছেন। চট্টগ্রাম থেকে জানাচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। গাজীপুরের টঙ্গীতে একটি ফ্ল্যাট বাসায় ভাই বোনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার দুপুরে ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে শিশু দুটিকে হত্যা করা হয় বলে ধারণা পুলিশের। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মা বাবাকে থানায় নেওয়া হয়েছে। হত্যার কারণ জানতে কাজ শুরু করেছে পুলিশ। সংগ্রহ করা হয়েছে সিসিটিভি ফুটেজ। শুক্রবার দুপুরে 2 সন্তান মালিহা ও আব্দুল্লাহকে অন্য ঘরে রেখে ঘুমিয়েছিলেন মা সালেয়া বেগম। কিছু সময়ের পর জেগে ঘরের দরজা খোলা দেখতে পান। অন্য কক্ষের মেঝেতে পড়ে থাকতে দেখেন 2 সন্তানের মরদেহ। এ সময় মায়ের চিৎকারে আশেপাশের লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ 2 শিশুর মরদেহ উদ্ধার করে। খবর দেয়া হয় বাবা আব্দুল বাতেনকে। তার দাবি, স্ত্রী ও সন্তানকে ঘরে রেখে স্থানীয় একটি মার্কেটে যান তিনি। 2টা মাটন আমরা সিসি ক্যামেরাও দেখলাম, দেখার পরে শুধু মাটাকেই আপনার আপ ডাউন করতে, বাইরের কোনো লোক ছিল না। আমার বাসাতে সমস্যা, আমি হ্যাঁ, আবার আমার বলতেছে আমি আসতে দেবো, আমি না রিক্সা লো, তাড়াতাড়ি একটা রিক্সা ডাক দিল, আমি রিক্সা যাইসা দিয়ে অবস্থা। অগস্টের অনেক কিছু হইতে পারে, সেটা তদন্তের মাধ্যমে আমরা জানতে পারবো আর কি। আমরা চাই এটা সুস্থ তদন্ত হোক। পুলিশ বলছে কথাবার্তায় অসংলগ্নতা থাকায় 2 শিশুর মা বাবাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এছাড়া সিসিটিভি ফুটেজও সংগ্রহ করা হয়েছে। ফ্ল্যাটের দরজা খোলা ছিল, তার আরেকটি মেয়ে বাসার থেকে বের হয়ে তার পাশেই তার চাচার বাসা, দরজাটা খুলে তার চাচার বাসায় চলে যায়, যে কটা ফ্ল্যাটের দরজাটা খোলা ছিল। তো সেই সুযোগে মানে কেউ হয়তো বাচ্চা দুটোকে মানে হত্যা করেছে। 3 সন্তান নিয়ে টঙ্গীতে ফ্ল্যাট বাসায় থাকতেন বাতেন ও সালেহা দম্পতি। এদের মধ্যে বড় মেয়ে আত্মীয়র বাড়িতে ছিলেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রায় 6 মাস আগে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হলেও কোথাও তা মানা হচ্ছে না। কাঁচাবাজার থেকে বিপণী বিতান সব জায়গায় দেদার ব্যবহার হচ্ছে পলিথিনের। ক্রেতা বিক্রেতারা বলছেন সহজ বিকল্প না থাকায় পলিথিন ব্যবহারে বাধ্য হচ্ছেন তারা।
পরিবেশের ক্ষতি বিবেচনায় অন্তর্বর্তী সরকার গত ১ অক্টোবর থেকে সুপার শপ ও ১ নভেম্বর থেকে কাঁচাবাজারে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করে। অভিযান চালানো হয় বাজার কারখানায়, তবে নিষেধাজ্ঞা সত্ত্বেও পলিথিনের ব্যবহার বন্ধ হয়নি। অভিযান চালাতে গিয়ে কোথাও কোথাও বাধার মুখেও পড়তে হয়েছে। বাজারে প্রায় সব পণ্যই বিক্রি হচ্ছে পলিথিন ব্যাগে। বেশ সস্তা বলে একে বেছে নেন বিক্রেতারা। ক্রেতাদেরও গুনতে হয় না বাড়তি খরচ। কাগজ, কাপড় বা পাটের ব্যাগে খরচ বেশি হওয়ায় এগুলো ব্যবহারে আগ্রহী নন কেউ। এটা বন্ধ হওয়া উচিত, কিন্তু বিকল্প না থাকলে তো বন্ধ করা যায় না। এটা বিকল্প যদি কোনো ব্যবস্থা থাকতো তাহলে এটা বন্ধ হয়ে যেত অলরেডি। বিক্রি হচ্ছে কিন্তু তুলনামূলক আগের চাইতে কম। এখন অনেকে পরিমাণ কমাই দিছে, তো অনেকে বিকল্প খুঁজতেছে, তো আমরাও দেখতেছি কিন্তু পাচ্ছি না বিকল্পটা। আমরাও সচেতন, বাট তারপরেও তো পরিবেশ পরিস্থিতির সাথে সেটা সংগতি আমরা করতে পারতেছি না। হাতে গোনা কয়েকটি সুপার শপ কাগজ, কাপড় ও পাটের তৈরি ব্যাগ দেয় ক্রেতাকে। এজন্য ক্রেতাকে গুনতে হয় ৮ থেকে ২০ টাকা পর্যন্ত। খরচ কমাতে উৎসাহিত করা হচ্ছে এসব ব্যাগ বারবার ব্যবহারে। পলিথিনের উৎপাদন ও ব্যবহার কমাতে পরিবেশ অধিদপ্তর, পাট অধিদপ্তর, আইন শৃঙ্খলা বাহিনী ও সিটি কর্পোরেশনের সমন্বিত উদ্যোগে জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। প্লাস্টিকের পণ্য ব্যবহারের প্রতি মানুষের যে আগ্রহ রয়েছে তার বিকল্প মানুষের হাতে আমরা দিতে পারি নাই, এবং যে অভিযানগুলো পরিচালনা করা হয়েছে সেগুলো সিগনিফিকেন্ট না, টেকসই না, এবং পদ্ধতিগত ভুল রয়েছে, যে কারণে প্লাস্টিকের ফেজ আউট আমরা করতে পারিনি। ২০০২ সালে প্রথম পলিথিন ব্যাগের উৎপাদন, বিপণন ও ব্যবহার নিষিদ্ধ করে সরকার, কিন্তু এত বছরেও পলিথিনের বিকল্প হিসেবে বাজারে জায়গা করে নিতে পারেনি অন্য কোনো উপকরণ। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর যাত্রাবাড়ি থেকে ৬০০ পরিচ্ছন্নতা কর্মীকে নিয়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছে দক্ষিণ সিটি কর্পোরেশন। আলোচনাতে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, এই বিশেষ পরিচ্ছন্নতা অভিযান সম্পর্কে বিস্তারিত জানাবেন। কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত এটি চলবে? সকাল 7:30 থেকে মূলত এই অভিযানটি শুরু হয়েছে। চিটাগাং যে রোড বলা হয়, যেটিকে আসলে যাত্রাবাড়ি ফ্লাইওভার থেকে নামার পরে টোল প্লাজা পার হবার পর থেকে আসলে এই কার্যক্রমটি শুরু হয়েছে। এটি সাইনবোর্ড পর্যন্ত, সাইনবোর্ডের আগ পর্যন্ত, অর্থাৎ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে সীমানা রয়েছে সেই সীমানা এবং ড্যামরার যে সড়কটি রয়েছে সেই ড্যামরার সড়কে স্টাফ কোয়ার্টার পর্যন্ত আসলে মূলত এই যে অভিযানটি আসলে পরিচালনা করা হচ্ছে। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যেটি আসলে বলা হচ্ছে সেটি হচ্ছে যে এটি মূলত রোডস অ্যান্ড হাইওয়ের জায়গা, এবং এই পরিষ্কার পরিচ্ছন্নতার যে কাজটি এটি করার কথা ছিল রোডস অ্যান্ড হাইওয়ে, কিন্তু রোডস অ্যান্ড হাইওয়ের নিজস্ব পরিচ্ছন্নতা কর্মী না থাকার কারণে গত কয়েকদিন আগে বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে নির্দেশনা দিয়েছিলেন যে এই সড়কটি অপরিষ্কার থাকার কারণে, ময়লা আবর্জনা জমে থাকার কারণে এখানে স্বাস্থ্য ঝুঁকি তৈরি হচ্ছে এবং পরিবেশের ক্ষতি হচ্ছে। সেজন্য যেন এটি পরিষ্কার করা হয়, তারই ধারাবাহিকতায় আজকে মূলত এই অভিযানটি পরিচালনা করা হচ্ছে। এবং আজকে এখানে পরিচ্ছন্নতা কর্মী এবং সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারী মিলিয়ে প্রায় 700 জনের মতো এখানে অংশ নিয়েছেন এবং বিশাল একটি কর্মযজ্ঞ এখানে চলছে। প্রায় 10 কিলোমিটার এলাকা আজকে পরিষ্কার করা হচ্ছে। আদিলুর, একটি বিষয় জানাবেন, আমরা দেখতে পাচ্ছি রাস্তায় প্রচুর গাড়ি চলছে এবং খুবই অল্প জায়গার মধ্যে তারা এই পরিচ্ছন্নতার কাজটি করছেন। তাদের নিরাপত্তার বিষয়টি আসলে কিভাবে নিশ্চিত করা হচ্ছে? দেখুন, নিরাপত্তার বিষয়টি কিন্তু আসলে খুব একটা এখানে নিশ্চিত করা হচ্ছে না। এখানকার যারা কর্মীরা আছেন তারা কিছু কিছু জায়গায় একজন কর্মী হয়তোবা রাস্তার উপরে দাঁড়িয়ে তিনি গাড়িগুলো আসতে যাবার জন্য নির্দেশনা দিচ্ছেন, তবে এখানে ট্রাফিক পুলিশ বা রোডস অ্যান্ড হাইওয়ের পক্ষ থেকে আলাদা কোনো নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি। আমি আপনাকে একটি বিষয় বলি, যেহেতু আপনি নিরাপত্তার বিষয়টি বললেন, আজকে সকালবেলায় যখন এই পরিচ্ছন্নতা কার্যক্রমটি আসলে শুরু হয়েছে, সেই পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হবার পরে এখানে যেসব কর্মীরা কাজ করছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের, তাদের মধ্যে থেকে একজন পরিচ্ছন্নতা কর্মী এরই মধ্যে কিন্তু সড়ক দুর্ঘটনায় আক্রান্ত হয়েছেন এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেই কর্মী এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানেই অংশ নিয়েছিলেন এবং তিনি যখন সড়কে কাজ করছিলেন একটি গাড়ির সঙ্গে তার এই দুর্ঘটনাটি আসলে হয়। তো সেক্ষেত্রে এই নিরাপত্তার বিষয়টি নিয়েও আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যিনি প্রশাসক আছেন তার সঙ্গে আমরা কথা বলেছি। তিনি যেটি আসলে বলছেন
যে নিরাপত্তার এখানে আসলে ঘাটতি রয়েছে এবং এই নিরাপত্তা ঘাটতির কারণে এবং রোডস অ্যান্ড হাইওয়ের জায়গা হবার কারণে এখানে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা সাধারণত এখানে পরিষ্কার করেন না। তবে দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে বলা হচ্ছে যদি রোডস অ্যান্ড হাইওয়ে এটি সিটি কর্পোরেশনকে দায়িত্ব দেন এবং সিটি কর্পোরেশনের সাথে যদি আসলে একটা সমঝোতা চুক্তি করেন, যেহেতু সংস্থা থেকে সংস্থার দায়িত্ব আসবে, সেক্ষেত্রে সিটি কর্পোরেশন হয়তোবা এটির দায়িত্ব নিতে পারেন। তবে একটি বিষয় আপনাকে বলে রাখি যে এই সড়কে যখন আসলে পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রমটি চলছে তখন পাশেই একটি খাল রয়েছে যেটি ময়লা আবর্জনায় ভরে গেছে। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে আগামী 23 তারিখ থেকে বিশেষ পরিষ্কার অভিযান শুরু হবে, যেখানে সামনের বর্ষা এবং ডেঙ্গু মৌসুমকে সামনে রেখে খালগুলো লেকগুলো তারা পরিষ্কার করবেন। তো সব মিলিয়ে যেটি আসলে বলা যায় যে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে এবং যতক্ষণ পর্যন্ত না 10 কিলোমিটার কাজ শেষ হয় ততক্ষণ এই আজকের এই অভিযানটি পরিচালনা করা হবে। তো আমার কাছে যাত্রাবাড়ি থেকে এটাই ছিল এখনকার সবশেষ। যাত্রাবাড়ি থেকে জানাচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। ময়মনসিংহের পুরনো ব্রহ্মপুত্র নদের পানি এবং সেখানকার মাছের পেটে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পেয়েছে আন্তঃরাষ্ট্রীয় একটি গবেষক দল। এখনই প্লাস্টিকের ব্যবহার নিয়ন্ত্রণ করা না গেলে জলজ প্রাণী ও পরিবেশে মারাত্মক প্রভাবের কথা জানিয়েছেন তারা। বাংলাদেশ অংশের ব্রহ্মপুত্র নদের নানা নমুনা নিয়ে 2 বছর ধরে চলে গবেষণা। এতে উঠে আসে প্রতি বর্গ কিলোমিটার পানিতে 25 লক্ষাধিক ভাসমান কণা এবং তলদেশে প্রতি কেজি মাটিতে 450 কণা মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি। মাছের পেটেও মিলেছে মাত্রাতিরিক্ত। এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ফর গ্লোবাল চেঞ্জ রিসার্চের গবেষক অধ্যাপক ডক্টর হারুনুর রশিদের গবেষণায় উঠে এসেছে উদ্বেগজনক এসব তথ্য। কয়েক হাজার থেকে লক্ষ পর্যন্ত স্কয়ার কিলোমিটারে আমরা মাইক্রোপ্লাস্টিকের আপনার পরিমাণগুলো পাচ্ছি, যেটি আলটিমেটলি সমুদ্র গিয়ে পড়ছে। এবং এই যে বললাম যে মেরিন লিটার্স, যেটা মাইক্রোপ্লাস্টিকের একটি উল্লেখযোগ্য অংশ, সেখানে গিয়ে কন্ট্রিবিউট করছে। ব্রহ্মপুত্রের উজান থেকে ভাটির দিকেই প্লাস্টিকের দূষণের মাত্রা বেশি। এতে নদী, সমুদ্র, প্রতিবেশ বিষাক্ত হওয়ার পাশাপাশি মাছের মাধ্যমে মাইক্রোপ্লাস্টিক চলে আসছে মানব শরীরে। আমরা গবেষণার মাধ্যমে জানতে চেষ্টা করেছি যে মানুষ কী পরিমাণ নদীর মাছ গ্রহণ করছে আর মাছের মাধ্যমে ছড়িয়ে পড়া মাইক্রোপ্লাস্টিক মানব শরীরে কতটুকু প্রভাব ফেলতে পারে। চিকিৎসকরা জানিয়েছেন মাইক্রোপ্লাস্টিকে আক্রান্ত মাছের মাধ্যমে মানবদেহে ছড়িয়ে পড়ছে ক্যান্সার সহ জটিল নানা রোগ ব্যাধি। এই মাইক্রোপ্লাস্টিকগুলি আমাদের শ্বাসনালীর জন্য, বিশেষ করে ব্রঙ্কিয়াল অ্যাজমা, সিওপিডি, লাং ক্যান্সার এরকম মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে মানুষ পড়তে পারে। তাছাড়া এই মাইক্রোপার্টিকেলগুলি আমাদের প্রজনন ক্ষমতার উপরে বিবাহ প্রভাব পড়ে। গত 2 বছর ধরে ভুটানের 3টি নদী, ভারতের 1টি এবং বাংলাদেশের 2টি নদীর ওপর গবেষণা করে দলটি, যেখানে সবচেয়ে বেশি দূষণের তথ্য উঠে আসে বাংলাদেশের অংশে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে আজ বৈঠকে বসছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সকাল 10:30টায় জাতীয় সংসদে এলডি হলে শুরু হওয়ার কথা রয়েছে এই বৈঠক। এতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশ নেবে। এর আগে গত 23 মার্চ সংস্কার কমিশনের সুপারিশের ওপর জাতীয় ঐকমত্য কমিশনে লিখিত মতামত দেয় এনসিপি। কমিশনের 166টি প্রস্তাবের মধ্যে 22টির সঙ্গে তারা একমত নন। যে সুপারিশগুলো সংবিধানের সঙ্গে সম্পর্কিত নয় সেগুলো অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন ও সংবিধান সম্পর্কিত বিষয়গুলোর জন্য গণপরিষদ নির্বাচন প্রয়োজন বলেও মত দেয় এনসিপি। গত 28 ফেব্রুয়ারি যাত্রা শুরু করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এরপর থেকেই রাজনীতির মাঠে সরব দলের নেতাকর্মীরা। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক জসিম উদ্দিন ও সদস্য সচিব সাইদুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। দুজনকেই গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগীরা জানায়, শুক্রবার বিকেলে ক্যাম্পাস থেকে বের হলে একদল সন্ত্রাসী শহরের মডেল স্কুলের সামনে এই হামলা চালায়। হামলার বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হয়েছে বলেও জানায় ভুক্তভোগীরা। এই ঘটনায় মামলা হবে কিনা সেটি প্রক্টরের মাধ্যমে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে আহতরা। রাজনৈতিক দলগুলোর নানা মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদ রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয় এক আলোচনায়। নতুন বাংলাদেশ গড়তে সাংস্কৃতিক বিকাশ ও সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার তাগিদ দেন বক্তারা। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
নতুন বাংলাদেশে সাংস্কৃতিক বিকাশ নিয়ে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে ইমাজিনেক্সট ফাউন্ডেশন। এতে অংশ নেন সাংস্কৃতিক কর্মী, রাজনীতিবিদ ও চিন্তাবিদেরা। বহির্বিশ্বের সঙ্গে দেশকে যুক্ত থাকার ক্ষেত্রে সংস্কৃতির বিকাশ গুরুত্বপূর্ণ বলেন সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির। সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক দেশ গঠন সম্ভব বলেও মনে করেন তিনি। মানুষ জানে যে এই লোকগুলা সৎভাবে কাজ করে, পরিশ্রমী, এরা নিজের দেশকে ভালোবাসে, নিজের পরিবারকে ভালোবাসে, এটাও কিন্তু আমার সংস্কৃতির উপাদান। তো এই বিষয়গুলোকে কিন্তু আমি আমার কূটনীতি জগতের সাথে সম্পৃক্ত করতে পারিনি এখনো। আমি এটা বড় প্রবক্তা, যেগুলোকে এর মধ্যে নিয়ে আসা দরকার, এবং সেই প্রেক্ষাপটটা যদি পাই তাহলে বাইরের পৃথিবীর সাথে সংযুক্ত হয়ে আমার পরিচিতিটাকে বাইরে আরও বলিষ্ঠভাবে আমি প্রকাশ করতে পারব। ধর্ম ও সেকুলারিজম নিয়ে খেলা চলছে বলে মন্তব্য করেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদ ঠেকাতে একতা ধরে রাখার তাগিদ দেন তিনি। আমরা আমাদের সাথে আমাদের বিরোধিতা থাকবে, আমাদের প্রতিদ্বন্দ্বিতা থাকবে, সবই থাকবে, কিন্তু আমাদের মধ্যে আমরা একটা পলিটিক্যাল কমিউনিটি, এই 1,47,570 বর্গ কিলোমিটার, এখানে আমরা নিজেদের মধ্যে কতগুলো জিনিসের প্রশ্নে ন্যাশনাল বিতর্কের ঊর্ধ্বে নিয়ে যাব। নতুন বাংলাদেশ গঠনে সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলায় জোর দেন রাজনৈতিক ভাষ্যকার ফরহাদ মজহার। আমরা কিন্তু গণ-অভ্যুত্থান হয়েছে, বিপ্লব কিন্তু হয় নাই। ফলে এখনকার যে লড়াই হবে, সাংস্কৃতিক লড়াই, এটা হবে যেটা অপূর্ণ, যেটা আমরা করতে পারিনি, এটাকে সম্পূর্ণ করার লড়াই। ফলে সাংস্কৃতিক যে লড়াই সংগ্রামটা, তার মধ্যে থাকবে আগামী দিনে আমরা কি করে বৃহত্তর লড়াইয়ের জন্য আমরা তৈরি হবে। সাংস্কৃতিক আন্দোলন সেই বৃহত্তর লড়াইয়ের জন্য আমাদেরকে তৈরি হতে হবে। এ সময় দেশে বিনিয়োগকারী বিদেশি কোম্পানিগুলো যাতে পরিবেশ নষ্টের কারণ না হয় সেজন্য নীতিমালা করার আহ্বান জানান ফরহাদ মজহার। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপিকে পাশ কাটাতেই সরকার নির্বাচন দিতে দেরি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। নির্বাচিত সরকার প্রতিষ্ঠার জন্য অনতিবিলম্বে রোডম্যাপ ঘোষণার দাবিও জানিয়েছেন তিনি। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ইলিয়াস আলী, চৌধুরী আলম সহ গুম হওয়া বিএনপির সব নেতাকর্মীর সন্ধান দাবিতে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন শামসুজ্জামান দুদু। অভিযোগ করেন বিএনপি যাতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতায় যেতে না পারে সেজন্য নির্বাচনকে এড়িয়ে যাওয়া হচ্ছে। আওয়ামী ষড়যন্ত্রকারীদের রক্ষা করা হচ্ছে বলেও দাবি করেন তিনি। হাসিনার মতো অন্য কোনো ফ্যাসিবাদের উদ্ভব হলে তাদেরকেও তাড়ানো হবে বলে হুঁশিয়ারি দেন শামসুজ্জামান দুদু। বিএনপিকে পাশ কাটানোর জন্য যাতে বিএনপি নির্বাচনের মধ্য দিয়ে, মানুষের সমর্থন আদায়ের মধ্য দিয়ে, ভোটের মধ্য দিয়ে সরকার গঠন করতে না পারে, সেই জন্য নির্বাচনকে এড়িয়ে যাওয়া হচ্ছে বলে আমরা মনে করি। 6 দফা দাবিতে শুক্রবারও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। রাজধানীর তেজগাঁয়ে মাথায় কাপনের কাপড় বেঁধে গণমিছিল করেন তারা। এ সময় সরকার এবং কর্তৃপক্ষকে দ্রুত দাবি মানার আহ্বান জানায় কারিগরি শিক্ষা আন্দোলন বাংলাদেশ। সব ধরনের বৈঠক বাতিলের ঘোষণা দিয়ে শিক্ষার্থীরা বলেন, দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। কারিগরি শিক্ষাক্ষেত্রে এখনও বৈষম্য কাটেনি বলে দাবি করেন তারা। এ সময় পেশাজীবী সংগঠনের সবাইকে পাশে থাকার আহ্বান জানায় কারিগরি শিক্ষা আন্দোলন। এর আগে বুধবার 6 দফা দাবিতে ঢাকার 7 রাস্তা সড়ক অবরোধ করেন সরকারি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিবের সাথে বৈঠক হলেও তাতে অসন্তোষ জানান আন্দোলনরতরা। এরকম বৈঠক আমাদের সঙ্গে এর আগেও 9 থেকে 10 বার করা হয়েছে, শুধু তারা আশ্বাস দেয়, কোনো সিদ্ধান্ত দেয় না। তারা এসএসসি এবং এইচএসসি ভোকেশনাল থেকে আসে, আর আমরা করি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং। তারা কিভাবে ওই সমমান শিক্ষাগত যোগ্যতা এসে আমাদেরকে এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন ল্যাব শিখাবে। সরকার পক্ষকে বারবার সময় দিতে চাচ্ছি, তারা যেন আমাদের দাবিগুলো দ্রুত থেকে দ্রুত সময়ে বাস্তবায়ন করুক। আমরা বাধ্য হয়ে বর্তমানে রাজপথে অবরোধ সহ রেলপথ অবরোধ এমন সংগঠন যারা এমন এই কর্মসূচি রাখছি। আমাদের দাবি বাস্তবায়ন না হলে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ সকল পলিটেকনিক ইনস্টিটিউটের সাথে সম্মিলিত হবে, কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করবে। 6 দফা দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী দেশের বিভিন্ন জেলায় কাফনের কাপড় নিয়ে বিক্ষোভ মিছিল করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। শুক্রবার বগুড়ার কলোনি এলাকায় পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসের সামনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। একই দাবিতে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে 0 পয়েন্ট হয়ে বিক্ষোভ মিছিল নিয়ে বাটার মোড় এলাকায় অবস্থান করে শিক্ষার্থীরা। এ সময় অবৈধ পদোন্নতি রায় হাইকোর্টের মাধ্যমে বাতিলের দাবি জানান তারা। এর আগে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ক্যাম্পাসের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে। একই দাবিতে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম পলিটেকনিকের শিক্ষার্থীরা।
পলিটেকনিক শিক্ষার্থীরা কোন অবস্থায় থাকলে তারা রাজপথে দাফনের কাপড় পরে নামতে পারে। আমরা প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, যত দ্রুত সম্ভব কারিগরি সেক্টরের এই 6 দফা দাবি মেনে নিয়ে আমাদেরকে শান্ত করুন। কালকে আমাদের আশ্বাস দেওয়ার জন্যই ডাকা হয়েছিল। আমরা ভেবেছিলাম যে হ্যাঁ আমাদের হয়তোবা তারা কোনোভাবে সাহায্য করতে পারবে। বলছেন তোমাদের দাবি মানবো 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 মানবো, কিন্তু কোনো লিখিত দিচ্ছেন না, যার বাংলা অর্থ একটাই, প্রতারণা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হামলার 2 মাস পূর্তিতে ক্যাম্পাসে শোকে গ্রাফিতি 1 দফা ডাক কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। শুক্রবার ক্যাম্পাসের বিভিন্ন ভবনে দেয়াল লিখন করে ও গ্রাফিতি এঁকে এই কর্মসূচি পালন করা হয়। গ্রাফিতি ও দেয়াল লিখনে তারা ছাত্র রাজনীতি নিষিদ্ধ সহ নানা দাবি তুলে ধরে। এছাড়া 18 ফেব্রুয়ারি সংঘর্ষে বিভিন্ন ফুটেজ প্রজেক্টরে প্রদর্শন করা হয়। ওই দিন কুয়েট ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনায় ভিসি, প্রভিসি, ছাত্র কল্যাণ পরিচালকের পদত্যাগ এবং ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা সহ 6 দফা দাবিতে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। 13 এপ্রিল জোর করে ক্যাম্পাসে ঢুকে হল খোলার দাবিতে আন্দোলন করে তারা। 15 এপ্রিল রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে 37 শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়। এছাড়া 4 মে শিক্ষা কার্যক্রম শুরু এবং 2 মে হল খোলার সিদ্ধান্ত হয়। সেসব সিদ্ধান্তও প্রত্যাখ্যান করেছে শিক্ষার্থীরা। এইবারের আন্দোলনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমাদের জুলাইয়ের যে আন্দোলন ছিল সেই সময় যে গ্রাফিতি, এটা একটা স্মৃতি, তো সেগুলো মুছে ফেলার পরিপ্রেক্ষিতে আমরা যেন ওগুলো রিস্টোর করতে পারি আবার, সেই কারণে আজকে আমরা গ্রাফিতি অঙ্কন করছি। দেশের মানুষকে জানাতে যে আমাদের ভিতর যে চাপা ক্ষোভ, যে ক্ষোভের আগুনটা আমাদের বুকের ভিতর জ্বলছে, সেটা আমরা সবাইকে জানিয়ে দিতে চাই। শর্ত শিথিল করে কমলাপুর কন্টেইনার ডিপো পরিচালনায় ঠিকাদার নিয়োগে দরপত্র চেয়েছে চট্টগ্রাম বন্দর। এতে একক আধিপত্য ভেঙে পরিবহন সরবরাহে প্রতিযোগিতা তৈরি হবে মত আইসিডি মালিকদের। তবে এতে অনভিজ্ঞরা কাজ পেলে আমদানি রপ্তানিতে জটিলতার শঙ্কাও করছেন অনেকে। ঢাকার কমলাপুর ইনল্যান্ড কন্টেইনার ডিপো 1987 সালে প্রতিষ্ঠার পর থেকে এর পরিচালনায় ছিল চট্টগ্রাম বন্দর। তবে 2013-তে দায়িত্ব পায় বেসরকারি প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক। 10 বছরের সেই চুক্তি শেষে 2023 সালে 18 জুন নতুন করে চাওয়া হয় দরপত্র। তবে তখন অভিযোগ উঠে সাইফ পাওয়ারটেককে সুবিধা দিতেই জুড়ে দেওয়া হয়েছে নির্দিষ্ট অভিজ্ঞতার শর্ত। রাজনৈতিক পালাবদলের পর আহ্বান করা দরপত্র প্রথম দফায় বাতিল হয় অংশীজনদের আপত্তিতে। সম্প্রতি নতুন করে দরপত্র চেয়ে কর্তৃপক্ষ বলছে এবার সমান সুযোগ নিশ্চিতে শর্ত শিথিল করা হয়েছে। বিভিন্ন স্টেক হোল্ডারদের চাহিদার প্রেক্ষিতে বা যারা বিডার তাদের চাহিদার প্রেক্ষিতে এটার স্পেক কিছুটা সংশোধন হয়েছে। এখন সবার জন্য এটা ওয়াইড করা হয়েছে। বেসরকারি আইসিডি সংশ্লিষ্টদের দাবি, রেল ওয়াগন থেকে কন্টেইনার হ্যান্ডলিংয়ের অভিজ্ঞতার শর্তটি রাখা হয়েছিল দরপত্র থেকে তাদের দূরে রাখতে। তবে সাইফ পাওয়ারটেকের দাবি, অনভিজ্ঞ ঠিকাদারদের কারণে বন্দরে স্থবিরতা তৈরি হবে। বিগত সময়ে যে অবডকগুলোকে এই দরপত্রে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি বা কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়াতে তারা যে বাদ পড়ে গেছে, এটা অত্যন্ত দুঃখজনক বিষয় এবং এটা আমরা মনে করি যে শিপিং লজিস্টিক্স সেক্টরের সবচেয়ে বড় অ্যানোমালি। ইনএক্সপেরিয়েন্স কোম্পানি যদি আসে তাহলে এটা হচ্ছে কি ঢাকাতে এটা হচ্ছে মেইন হাব এক্সপোর্ট ইম্পোর্টের, এটা ক্ষতিগ্রস্ত হবে এবং এটা কিন্তু আগেও একবার এরকম ধরনের ঘটনা ঘটেছিল। এটা তো একটা খুব স্পেশালাইজড জব এবং এখানে প্রপার এক্সপেরিয়েন্সড কোম্পানিগুলোকে মূল্যায়ন করা উচিত। কমলাপুর আইসিডিতে বছরে হ্যান্ডলিং হয় প্রায় 80,000 কন্টেইনার। গত বছর 39,211 কন্টেইনারে আমদানি এবং 40,796 কন্টেইনারে হ্যান্ডলিং হয়েছে রপ্তানি পণ্য। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। সিরাজগঞ্জে রায়গঞ্জে দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে অগভীর নলকূপ। সেচ কার্যক্রম বন্ধ থাকায় দুশ্চিন্তায় পড়েছে প্রায় 100 বিঘা জমির চাষিরা। এদিকে এ নিয়ে মামলা হলেও আসামিরা জামিনে থাকায় নেওয়া হচ্ছে না কোনো ব্যবস্থা। পুলিশ বলছে তদন্ত চলছে। সিরাজগঞ্জের রায়গঞ্জে সরাই হাজিপুর গ্রামের সাংবাদিক শাহিন উদ্দিনের সাথে অগভীর নলকূপ নিয়ে শামসু খানের বিরোধ দীর্ঘদিনের। 1 মার্চ শাহিনের উপর হামলা চালায় শামসু খান ও তার সমর্থকরা। দুই পক্ষের এই বিরোধ কাল হয়েছে এলাকার কৃষকের। দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে এলাকার একমাত্র অগভীর নলকূপটি। এতে করে সেচ দিতে না পেরে ফলন নিয়ে দুশ্চিন্তায় চাষিরা। এখন আমাদের এই জমা গোনান আমারও প্রায় 20-25 বিঘা জমি আছে, আবার শেষ হয়ে যাইতেছে। জমিতে পানি না থাকলে, আবাদ না থাকলে পেটে ভাত যাবে না, ছেলে মেয়ে লেখাপড়া করাতে পারবো না। এদিকে এই ঘটনায় 11 জনকে আসামি করে মামলা করেন শাহিনের বাবা।
শামসু বাহিনীর লেখা নিবার চাই, লেখা দেওয়া নাই। আর তার লোকজন এসে আমার ছেলে মারপিট করে একবার নিঘাত করে মেরেছে, ওই ধানের খেতের মধ্যে ফালা থুয়ে গেছে। আমার ছেলে ব্যাগ দেয় দাবিটা ধরে মারছে যে ট্যামে শহীদে। এ বিষয়ে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলছেন, পারিবারিক দ্বন্দ্ব চলছে তাদের মধ্যে। আসামিরা সবাই জামিনে রয়েছে, তদন্ত করে ব্যবস্থার আশ্বাস তার। জমি জমা নিয়ে বংশানুক্রমিক পূর্ব শত্রুতা আছে না, মামলা হওয়ার পরে দিনই কোর্টে সারেন্ডার করছে। তদন্ত দিন আছে, সকল আসামি জামিনে আছে। দ্রুত সমাধান না হলে 100 বিঘা জমির ফসল পুরোপুরি ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আবহাওয়া বৈরী না হলে এবার কিশোরগঞ্জের হাওড়াঞ্চলে বোরো ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা কৃষি বিভাগের। তবে শিলাবৃষ্টি ও আগাম বন্যার শঙ্কায় ধান 80% পাকলেই কেটে ফেলার পরামর্শ তাদের। সরকারি ভর্তুকি পাওয়ায় দ্রুত সময়ের মধ্যে ধান ঘরে তোলার আশা কৃষকদের। তবে ধানের ন্যায্য দাম পাচ্ছে না বলে দাবি তাদের। কিশোরগঞ্জের ১,৫০০ বর্গ কিলোমিটার বিস্তৃত হাওরে এখন যেদিকেই দৃষ্টি যায় সেদিকেই দেখা মিলছে পাকা ধানের। আবহাওয়া ভালো থাকায় এবার উৎপাদনও বেশ ভালো। তবে শিলাবৃষ্টি ও আগাম বন্যার শঙ্কায় 80% পাকলেই কাটতে হবে ধান। কৃষি বিভাগের এমন পরামর্শে প্রখর রোদ উপেক্ষা করে বোরো ধান কাটায় ব্যস্ত হাওড় অঞ্চলের কৃষক। ধান কাটাই মাড়াই করে ঘরে তোলার কাজে সাহায্য করছেন কিষানীরাও। তবে ধানের ন্যায্য দাম পাচ্ছেন না বলে দাবি কৃষকদের। সরকার যে দাম দিচ্ছে এই দামে তো ব্যাপারীরা আমরা দেয় না, ব্যাপারীরা যাতে আমরা এই নাটকাই তারে সরকার যদি এই বিষয়টি একটু দেখতো তে আমাদের কৃষকের জন্য ভালো হতো। প্রতি মনে আমরা করতে হয়েছে 1000-1100 টাকা, ওখানে আমরা বেচতেছি 950 টাকা। তো ওখানে আমরা ধানের দরটা তো একটু বাড়তি হইলে আমরা একটু ভালো হইলে। সরকারি ভর্তুকি মূল্যে কৃষকদের দেয়া কম্বাইন হারভেস্টারে দ্রুত সময়ে জমি থেকে ধান কেটে ঘরে তুলছেন কৃষকেরা। ধান কাটতে বস্তা বইরা একবারে বাইক নিয়ে যাচ্ছি, আমরা অল্প সময়ে ওর যাচ্ছি, বন্যা আসলেও আমরা কোনো ক্ষতি হবে না। ধান কাটার মেশিন আমাদের দেশে হওয়াতে আমাদের অনেকটাই উপকার হয়েছে। ধান মেশিনে অনেকগুলা জমি কাটে ফেলতে পারে। জেলায় 1,68,115 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এর মধ্যে শুধু হাওড়ে হয়েছে 1,04,430 হেক্টর জমিতে। আবহাওয়া অনুকূলে থাকলে উৎপাদন ছাড়িয়ে যাবার আশা কৃষি বিভাগের। বোরো ফসলের অবস্থা খুবই চমৎকার, কোনো রোগ বা পোকামাকড়ের আক্রমণ একদমই নেই। আবহাওয়া যদি প্রতিকূলে না যায় তাহলে কিশোরগঞ্জ জেলায় বোরোর একটা বাম্পার ফলন হবে বলে আমরা আশা করি। জেলায় উৎপাদিত বোরো ধান থেকে চালের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 7,88,912 মেট্রিক টন, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 4,000 কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।